অর্থ আর অহংকার যখন মানুষের চোখ অন্ধ করে দেয় তখন মানবিকতার মৃত্যু ঘটে সবার আগে। বিশাল প্রাসাদের জৌলুস হয়তো বাইরের চোখ ধাঁধিয়ে দিতে পারে, কিন্তু তার ভেতরের অন্ধকার চিরকাল লুকিয়ে রাখা যায় না। কলকাতার ঐতিহ্যবাহী রায়বাহাদুর ম্যানশনের উঁচু দেয়ালগুলোর আড়ালেও এমন এক করুণ আর বিবেক নাড়িয়ে দেওয়া গল্প লুকিয়েছিল। এই প্রাসাদের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন শহরের অন্যতম শ্রেষ্ঠ ধনী রুদ্রপ্রতাপ রায়। অগাধ সম্পত্তির মালিক তিনি। টাকার কোনো অভাব নেই, কিন্তু সেই বাড়িতে সম্পর্কের মাঝে যে উষ্ণতা থাকা প্রয়োজন তা যেন বহু আগেই সেই শীতল পাথরে চাপা পড়ে গিয়েছিল। আজ আমরা জানব কিভাবে এক সাধারণ গরিব ছেলের প্রবেশ এই বিশাল প্রাসাদের ভিত নাড়িয়ে দিয়েছিল এবং এক অহংকারী কোটিপতিকে বাধ্য করেছিল নিজের কৃতকর্মের জন্য মাথা নত করতে। সকালের আলো ফুটতেই বিশাল ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। নন্দিনী অত্যন্ত বিলাসবহুল সোফায় গা এলিয়ে দিয়ে নিজের দামি মোবাইল স্ক্রল করছিল অনমনে। তার চেহারায় এমন এক কাঠিন্য আর বিরক্তি মিশেছিল, যেন খুব অল্প বয়সেই সে পৃথিবীর সমস্ত কিছু জেনে ফেলেছে এবং সব কিছুতেই তার বড্ড অনীহা। অন্যদিকে শ্রুতি জানালার কাছে দাঁড়িয়ে বাইরের সুবিশাল বাগানের দিকে তাকিয়েছিল। শ্রুতির চোখে মুখে একটা কোমলতা আর মায়া ছিল, কিন্তু এই বিশাল আর প্রাণহীন বাড়ির গুমোট পরিবেশ সেই কোমলতাকে যেন প্রতিনিয়ত গলা টিপে হত্যা করত। শ্রুতি, বাবা কি আজ সকালেও সেই আবার কোনো মিটিংয়ে চলে গেছেন? নন্দিনী নিজের মোবাইল থেকে একবারের জন্যও চোখ না তুলে অত্যন্ত উদাসীনভাবে জিজ্ঞেস করল। হ্যাঁ দিদি, খুব সকালেই তো বেরিয়ে গেলেন। শ্রুতি অত্যন্ত ধীর ও শান্ত গলায় উত্তর দিল। দুই বোনের মধ্যে খুব বেশি বাক্যালাপ হতো না। এই বিশাল বাড়ির অন্যান্য জিনিসের মতোই তাদের দুজনের সম্পর্কটাও যেন ধীরে ধীরে শুধুই একটা আনুষ্ঠানিকতায় পরিণত হচ্ছিল, যেখানে প্রাণের কোনো স্পন্দন নেই। ঠিক সেই নীরবতার মাঝেই মূল ফটকের দিক থেকে একটু শোরগোল ভেসে এলো। সাধারণ এবং বেশ পুরনো পোশাক পরা, রুগ্ন অথচ ছিপছিপে গড়নের একটি ছেলে হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ নিয়ে ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। ছেলেটার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত ক্লান্তি লেগে থাকলেও তার পুরো অবয়বে এমন একটা প্রশান্তি ছিল যা সচরাচর দেখা যায় না। তার নাম অনন্ত। এই বাড়ির সবচেয়ে পুরনো কাজের লোক হরিদাদু তাকে পথ দেখিয়ে ভেতরে নিয়ে এলেন। বড় দিদিমণি, এই হলো সেই নতুন ছেলেটা, আজ থেকেই কাজের জন্য এসেছে। হরিদাদু অত্যন্ত বিনীতভাবে বললেন। নন্দিনী খুব অবজ্ঞার সাথে একবার চোখ তুলে ছেলেটার আপাদস্তক খুঁটিয়ে দেখল, তারপর আবার নিজের মোবাইলের স্ক্রিনে মনোযোগ দিল। ঠিক আছে, ওকে নিয়ে গিয়ে দেখো কাজবাজ ঠিকমতো করতে পারে কিনা। অত্যন্ত রুক্ষ এবং বিরক্তি ভরা কণ্ঠে নির্দেশ দিল সে। শ্রুতি কিন্তু অনন্তকে একটু মনোযোগ দিয়েই পর্যবেক্ষণ করল। তোমার নাম কি ভাই? সে বেশ মিষ্টি করেই জিজ্ঞেস করল। আজ্ঞে, আমার নাম অনন্ত। ছেলেটি অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে জবাব দিল। এর আগে তুমি কোথায় কাজ করতে? শ্রুতি আবার জানতে চাইল। আজ্ঞে, এর আগে কোথাও কাজ করিনি, একেবারে গ্রাম থেকে আসছি। তার জবাবের মধ্যে সোজা সাপটা একটা ব্যাপার ছিল। কোনো রকমের চালাকি বা কৃত্রিমতা ছিল না, কিন্তু সেই গ্রাম্য সরলতার মাঝেও এমন একটা অদ্ভুত গভীরতা লুকিয়েছিল যা শুধু প্রথম দেখাতেই পুরোপুরি বুঝে ওঠা সম্ভব নয়। এরপর হরিদাদু তাকে সোজা রান্নাঘরের দিকে নিয়ে গেলেন এবং একে একে বাড়ির সমস্ত নিয়মকানুন ও কাজ বুঝিয়ে দিতে শুরু করলেন। অনন্ত প্রতিটি নির্দেশ অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিল, যেন ছোটখাটো ঘর মোছা বা বাসন মাজার কাজের মধ্যেও সে কোনো বিশাল দায়িত্ব খুঁজে পাচ্ছিল। দিন নিজের নিয়মে ধীরে ধীরে গড়িয়ে যেতে লাগল। অনন্ত এক মুহূর্তের জন্যেও না থেমে এক টানা কাজ করে গেল। কখনো পুরো বাড়ি ঝাড়ু দেওয়া, কখনো স্তূপাকার থালা বাসন মাজা, আবার কখনো বিশাল বাগানের আগাছা পরিষ্কার করা। বাড়ির যে কেউ তাকে কোনো কাজের কথা বললে সে শুধু বিনীতভাবে আজ্ঞে বলত আর চুপচাপ নিজের কাজটুকু নিখুঁতভাবে করে যেত। সন্ধ্যা ঘনিয়ে এলে যখন রুদ্রপ্রতাপ রায় নিজের বিলাসবহুল গাড়িতে করে বাড়ি ফিরলেন, তখন প্রতিদিনের অভ্যাস মতো তিনি সোজা নিজের দোতলার ঘরে চলে গেলেন। তিনি না তার দুই মেয়ের সাথে এসে দুটো কথা বললেন, না বাড়ির অন্য কোনো দিকে একবার ফিরে তাকালেন। তার এই আচরণ দেখে মনে হতো এই বিশাল রায়বাহাদুর ম্যানশন তার কাছে কেবলই রাত কাটানোর একটা জায়গা, কোনো ভালোবাসার নীড় বা বাড়ি নয়। রাতের বেলা ডাইনিং টেবিলে খাবার খাওয়ার সময় নন্দিনী নিজের প্লেটটা বেশ সজোরে টেবিলের ওপর রাখতে রাখতে বিরক্তির সুরে বলল,
এই নতুন ছেলেটা বড্ড বেশি ধীর গতির, কোনো কাজই তাড়াতাড়ি শেষ করতে পারে না। শ্রুতি সাথে সাথে অনন্তের পক্ষ নিয়ে জবাব দিল, নতুন তো দিদি, একটু সময় তো লাগবেই, ধীরে ধীরে সব শিখে যাবে। শিখে যাবে মানে? নন্দিনী একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এটা তো আর কোনো স্কুল নয় যে ও এখানে কাজ শিখতে এসেছে, না পারলে বিদে হবে। অনন্ত অদূরেই চুপচাপ দাঁড়িয়ে তাদের এই সব কথোপকথন শুনছিল। তার চেহারায় কোনো রাগ বা দুঃখের লেশমাত্র ছিল না, যেন এই ধরনের অপমানজনক কথা শুনতে শুনতে সে বহু আগেই অভ্যস্ত হয়ে গেছে। পরবর্তী বেশ কয়েকটা দিন ঠিক এই একই রকমভাবে কাটতে লাগল। নন্দিনী প্রায় প্রতিদিনই তাকে অকারণে বকাঝকা করত। ছোটখাটো ভুল ত্রুটি পেলেই চরম অপমান করত। শ্রুতি অবশ্য মাঝে মধ্যেই অনন্তের কাজের প্রশংসা করত, কিন্তু বড় বোনের দাপটের সামনে সেও খুব বেশি কিছু বলে উঠতে পারত না। একদিন ভরদুপুরে শ্রুতি বারান্দা থেকে দেখতে পেল যে অনন্ত বাগানের এক কোণে দাঁড়িয়ে থাকা একটা পুরনো প্রায় মরে যাওয়া শুকনো গাছে সযত্নে পানি দিচ্ছে। এই গাছটা তো অনেক আগেই শুকিয়ে গেছে, এতে খামোখা কেন পানি দিচ্ছ? সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। অনন্ত তার দিকে তাকিয়ে খুব হালকা একটা হাসি দিয়ে বলল, কে জানে দিদিমণি, এই শুকনো ডালগুলোর মধ্যে থেকেই হয়তো আবার নতুন কোনো প্রাণ বেঁচে উঠতে পারে। তার এই গভীর দর্শনের কথা শুনে শ্রুতি কিছুক্ষণের জন্য একেবারে নিশ্চুপ হয়ে গেল। তার জীবনে প্রথমবারের মতো মনে হল এই সাধারণ কাজের ছেলেটা আর ৫ জনের মতো নয়, সে অনেকটাই আলাদা। অন্যদিকে নন্দিনীও দূর থেকে এসব দেখল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করল না। তার কাছে এই গাছ বা গাছের পরিচর্যা এসবই নিছক সময়ের অপচয় ছাড়া আর কিছুই ছিল না। এভাবেই দিন কাটতে লাগল, কিন্তু এত অপমান আর অবজ্ঞার পরেও অনন্তের শান্ত আচরণে এটুকুও পরিবর্তন এল না। সে বাড়ির প্রতিটি কাজ আগের মতোই পরম সততা এবং নিষ্ঠার সাথে করে যেত। মুখে কোনোদিন কোনো অভিযোগ শোনা যায়নি। একদিন সন্ধ্যায় হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ের কারণে পুরো রায়বাহাদুর ম্যানশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। পুরো বিশাল বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। শ্রুতি অন্ধকারে একটু ভয় পেয়ে গিয়ে চিৎকার করে উঠল, দিদি, কারেন্ট তো চলে গেছে, কি হবে? ঠিক সেই মুহূর্তেই অনন্ত কোথা থেকে যেন কয়েকটা জ্বলন্ত মোমবাতি নিয়ে এলো এবং ২ বোনের সামনের টেবিলে সযত্নে রেখে দিল। ভয় পাবেন না দিদিমণি, এক্ষুনি আলো চলে আসবে, সে অত্যন্ত শান্ত ও অভয় দেওয়া স্বরে বলল। তার সেই সাধারণ কথাটার মধ্যে এমন একটা দৃঢ় বিশ্বাস আর ভরসা ছিল, যা ওই প্রাসাদের ঠান্ডা দেওয়ালগুলোর মাঝে কোথাও হারিয়ে গিয়েছিল। শ্রুতি মোমবাতির সেই স্নিগ্ধ আলোয় অনন্তের মুখের দিকে তাকাল। ক্লান্তিতে ভরা একটা মুখ, কিন্তু তাতে এক অদ্ভুত সত্যের আলো জ্বলজ্বল করছে। সেই ঘটনার পর রাতে নন্দিনী নিজের বিশাল ঘরে বসে একাকী কিছু একটা ভাবছিল। তার মনের ভেতর বারবার অনন্তের সেই শান্ত ও নির্বিকার চেহারাটা ভেসে উঠছিল। কেউ এত অপমান সহ্য করেও এত শান্ত কিভাবে থাকতে পারে? সে আপন মনেই বিরক্তি প্রকাশ করল। পরদিন সকালে ঘটা একটি অপ্রত্যাশিত ছোট ঘটনা এই বাড়ির অনেক পুরনো হিসাব নিকাশ বদলে দেওয়ার সূচনা করল। নন্দিনীর অত্যন্ত শখের এবং দামিন একটি হীরার আংটি হারিয়ে গেল। এই নিয়ে পুরো ম্যানশনে রীতিমতো হইচই পড়ে গেল। কে চুরি করেছে আমার আংটি? নন্দিনী রাগে ফেটে পড়ে চিৎকার করতে লাগল। বাড়ির সমস্ত কাজের লোকদের সাথে সাথে ডাকা হলো। সবাইকে বড় হলঘরে এক লাইনে দাঁড় করানো হলো, আর সেই লাইনের একেবারে শেষ প্রান্তে মাথা নিচু করে দাঁড়িয়েছিল অনন্ত। নন্দিনী তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে শাসিয়ে বলল, যে চুরি করেছ সে এখনই সত্যি কথাটা বলে দাও, নইলে ফল কিন্তু খুব খারাপ হবে। সবাই ভয়ে একদম চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু নন্দিনীর ক্রুদ্ধ নজর বারবার গিয়ে আটকাচ্ছিল অনন্তের ওপর। তুমি? সে অনন্তের দিকে আঙুল তুলে রূঢ়ভাবে বলল, কাল বিকেলে তুমি আমার ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছিলে না? অনন্ত আগের মতোই শান্ত স্বরে বলল, আগে হ্যাঁ, আমি তো ওখানে মেঝে পরিষ্কার করতে গিয়েছিলাম। তাহলে তুমি আমার আংটিটা নিয়েছ। নন্দিনী রাগে ফুঁসতে ফুঁসতে রায় দিয়ে দিল। শ্রুতি সাথে সাথে প্রতিবাদ করে বলে উঠল, দিদি, কোনো সঠিক প্রমাণ ছাড়া এভাবে কাউকে চোর বলাটা কি ঠিক? কিন্তু শ্রুতির কথায় নন্দিনীর রাগ যেন আরও বেড়ে গেল। প্রমাণ আবার কিসের চাই? গরিব লোক চুরি করা ছাড়া আর কী বা করতে পারে? এই চরম অপমানজনক কথাটা শুনে অনন্তের চোখের কোণে প্রথমবারের মতো হালকা জলের আভা দেখা গেল, কিন্তু সে তবুও কোনো প্রতিবাদ করল না।
পুরো ঘরে এক দম বন্ধ করা নিস্তব্ধতা ছেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর শ্রুতি নিচু গলায় বলল, দিদি, অন্তত আগে ভালোভাবে জিজ্ঞেস করে তো দেখো। নন্দিনী একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত শক্ত ও গম্ভীর গলায় নির্দেশ দিল, ঠিক আছে অনন্ত, তুমি এক্ষুনি আমার ঘরে এসো। অনন্ত টুঁ শব্দ না করে মাথাটা আরও নিচু করে নিল এবং ধীর পায়ে নন্দিনীর পেছন পেছন হাঁটতে শুরু করল। নন্দিনী তার ঘরের দরজার কাছে পৌঁছে দরজাটা সজোরে খুলল এবং বলল, ভেতরে এসো। নন্দিনীর গলার স্বর কঠিন হলেও তার নিজের ভেতরেও যে এক ধরনের অজানা অস্থিরতা কাজ করছিল তা বেশ স্পষ্ট। অনন্ত ধীর পায়ে বিলাসবহুল ঘরটার ভেতরে প্রবেশ করল। পুরো ঘর জুড়ে এক দামি পারফিউমের হালকা সুবাস ভাসছিল, চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল আভিজাত্যের ছোঁয়া। কিন্তু সেই মুহূর্তে ঘরের ভেতরের ভারী পরিস্থিতি সব জৌলুস ম্লান করে দিচ্ছিল। শ্রুতিও চিন্তাগ্রস্ত হয়ে তাদের পেছন পেছন এসে দরজার ঠিক কাছে দাঁড়াল। নন্দিনী দরজাটা বন্ধ না করেই সোজা অনন্তের দিকে ঘুরে দাঁড়াল। তার দুচোখে তখনও সন্দেহের আগুন জ্বলছে। এবার সত্যি কথাটা বলে ফেলো অনন্ত, আংটিটা তুমিই নিয়েছ তাই না? অনন্ত আগের মতোই মাথা নিচু করে খুব আস্তে করে বলল, না ম্যাডাম, বিশ্বাস করুন, আমি আপনাদের কোনো জিনিসে হাত দিইনি। মিথ্যে কথা বলো না আমাকে। নন্দিনী গলার স্বর আরও এক পর্দা চড়িয়ে বলল, কাল তুমি ছাড়া আমার ঘরের আশেপাশে আর কেউ ছিল না। এখানে আর কে আসবে চুরি করতে? পুরো ঘরে যেন পিনপতন নীরবতা নেমে এলো। শ্রুতি পেছন থেকে মিনতি করে বলল, দিদি, একবার ওকে ভালো করে বুঝিয়ে জিজ্ঞেস কর না, হয়তো ও সত্যি। শ্রুতি, তুমি এর মাঝখানে একদম কথা বলবে না। বিষয়টা জলের মতো পরিষ্কার। অনন্ত কিন্তু একটুও বিচলিত না হয়ে শান্তভাবেই দাঁড়িয়েছিল। এই পুরো সময়টায় সে একবারের জন্য মাথা তুলে নন্দিনীর চোখের দিকে তাকায়নি। অপমানে তার হাত দুটো সামান্য কাঁপছিল বটে, কিন্তু তার কণ্ঠস্বর ছিল সম্পূর্ণ স্থির ও অবিচল। আমি সত্যি আপনাদের আংটি নিই। নন্দিনী এক পা এগিয়ে গিয়ে শাসানোর সুরে বলল, যদি চুরি নাই করে থাকো তবে সেটা প্রমাণ করে দেখাও। অনন্ত কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর অত্যন্ত ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি গরিব হতে পারি ম্যাডাম, কিন্তু আমি চোর নই। তার বলাই কয়েকটি সাধারণ কথা যেন ওই বিশাল আকার ঘরের চার দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগল। শ্রুতি প্রথমবারের মতো খুব গভীরভাবে অনন্তের চোখের দিকে তাকাল। সেই চোখে একরাশ জমানো কষ্ট ছিল ঠিকই, কিন্তু তার সাথে মিশেছিল এক অদ্ভুত আত্মসম্মানবোধ। নন্দিনী একটা তাচ্ছিল্যের দীর্ঘশ্বাস ফেলে ঘরের এক কোণে রাখা আলমারির দিকে ইশারা করে বলল, ঠিক আছে, বড় বড় কথা না বলে নিজের পকেটে যা আছে সব খালি করো, আর ওই তোমার ছোট ব্যাগটাও খুলে দেখাও। অনন্ত কোনো রকম তর্কাতর্কি না করেই নিজের পকেট থেকে সব জিনিস বের করে সামনের টেবিলে রাখল। তাতে ছিল সামান্য কয়েকটা খুচরো কয়েন, একটা মরচে ধরা পুরনো চাবি আর একটা খুব যত্ন করে ভাঁজ করা কাগজের টুকরো। এরপর সে তার ছোট কাপড়ের ব্যাগটাও খুলল। ব্যাগের ভেতর মাত্র 2 জোড়া সাধারণ জামাকাপড় আর একটা জীর্ণ পুরনো ডায়েরি ছাড়া আর কিছুই ছিল না। নন্দিনী তীক্ষ্ণ চোখে সব কটি জিনিস পরীক্ষা করল, কিন্তু সন্দেহজনক কিছুই তার চোখে পড়ল না। শ্রুতি তখন আস্তে করে বলল, দেখলে তো দিদি, হয়তো অনন্ত সত্যি সত্যি কথা বলছে। নন্দিনী কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। তার চেহারায় সামান্য দ্বিধার ছাপ স্পষ্ট হলেও তার জন্মগত অহংকার তাকে কিছুতেই হার মানতে দিচ্ছিল না। ঠিক তখনই তার নজর অনন্তের পকেট থেকে বের হওয়া সেই সযত্নে ভাঁজ করা কাগজের টুকরোটার ওপর গিয়ে পড়ল। এটা কি কাগজ? সে কাগজটার দিকে হাত বাড়াতে বাড়াতে কৌতূহলবশত জিজ্ঞেস করল। অনন্ত হঠাৎ করেই যেন একটু ঘাবড়ে গেল। তটস্থ হয়ে বলল, ওটা ওটা কিছু না ম্যাডাম, এমনি একটা সাধারণ কাগজ। নন্দিনী কাগজটার ভাঁজ খুলতে খুলতে সন্দেহের সুরে বলল, যখন কিছুই না তো এত ঘাবড়ে গিয়ে লুকাতে চাইছ কেন? কাগজটার ভাঁজ সম্পূর্ণ খুলতেই ঘরের গুমোট পরিবেশটা যেন এক নিমেষে বদলে গেল। সেই কাগজের ভেতরে একটা বেশ পুরনো, ফ্যাকাশে হয়ে যাওয়া ছবি ছিল। ছবিতে একজন সাধারণ চেহারার নারী আর তার কোলে একটা ছোট্ট বাচ্চা ছেলে। দুজনের পরনেই অত্যন্ত সাদামাটা মলিন পোশাক, কিন্তু তাদের মুখে লেগে থাকা হাসিটা ছিল নিখাদ আর অমলিন। ছবিটার চারপাশের কোণগুলো সামান্য ছিঁড়ে গিয়েছিল। দেখলেই বোঝা যায় যে ওটা বহু বছর ধরে বুকের খুব কাছাকাছি সযত্নে আগলে রাখা হয়েছে। শ্রুতি কৌতূহল চাপতে না পেরে এগিয়ে এসে ছবিটা দেখল। ইনি কে অনন্ত? সে খুব নম্র স্বরে জিজ্ঞেস করল।
অনন্তের গলার স্বরটা হঠাৎ করেই বড্ড ভারী হয়ে গেল, যেন একরাশ কান্না সে গলার কাছে আটকে রেখেছে। ইনি আমার মা, আর কোলে আমি। আমার ছোটবেলার ছবি এটা। পুরো ঘরে কয়েক মুহূর্তের জন্য এক অদ্ভুত বিষণ্ণ নিস্তব্ধতা ছেয়ে গেল। নন্দিনী ছবিটা খুব খুঁটিয়ে দেখছিল। হঠাৎ করেই ছবিটার উল্টো দিকে অস্পষ্ট অক্ষরে লেখা কিছু শব্দের ওপর তার চোখ আটকে গেল। সে ছবিটা ঘুরিয়ে লেখাটা পড়তে শুরু করল। রায় বাহাদুর ম্যানশনের ঠিক বাইরে, আজ থেকে 15 বছর আগে। লেখাটা পড়তেই নন্দিনীর মুখের রক্ত যেন নিমেষে শূন্য হয়ে গেল। এটা এটা এখানকার ছবি? সে বিস্ময়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করল। অনন্ত খুব ধীর গতিতে মাথা নেড়ে সম্মতি জানাল। আজ্ঞে, হ্যাঁ। শ্রুতিও চরম চমকে উঠে অনন্তের দিকে তাকাল। তার মানে তুমি আগেও এই বাড়িতে এসেছ? অনন্ত কিছুক্ষণ একদম চুপ করে রইল, যেন সে তার ভেতরের কোনো এক বিশাল ঝড়কে আপ্রাণ শান্ত করার চেষ্টা করছে। তারপর সে অত্যন্ত ধীর ও ভারী গলায় বলল, হ্যাঁ দিদিমণি, অনেক অনেক বছর আগে। নন্দিনীর এতক্ষণের সেই মাত্রা ছাড়া রাগ এবার ধীরে ধীরে হাজারো প্রশ্নের রূপ নিচ্ছিল। কিন্তু কেন? এই বিশাল বাড়ির সাথে তোমার বা তোমার মায়ের কিসের সম্পর্ক? অনন্ত জীবনের প্রথমবারের মতো মাথা তুলে সোজাসুজি তাদের চোখের দিকে তাকাল। তার দু চোখে এত বছরে জমে থাকা কষ্টগুলো যেন স্পষ্ট মূর্ত হয়ে উঠেছিল। আমার মা একসময় এই বাড়িতেই কাজ করতেন। এই অবিশ্বাস্য কথা শুনে দুই বোন হতবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। সুধী কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তারপর তারপর কি হল? অনন্তের শুষ্ক ঠোঁট দুটো থরথর করে কাঁপতে শুরু করল, কিন্তু সে নিজেকে দারুণভাবে সামলে নিয়ে বলল, একদিন এই বাড়িতে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল, যার পর আমাদের দুজনকে চিরকালের জন্য এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। নন্দিনী আর নিজেকে ধরে রাখতে না পেরে সাথে সাথে প্রশ্ন করে বসল, কি এমন ঘটেছিল সেদিন? ঘরের বাতাস যেন হঠাৎ করেই থমকে ভারী হয়ে উঠল। অনন্ত একটা বুক ফাটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন এই বাড়িতে আমার গরিব মায়ের ওপর চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। এই কথাটা শোনা মাত্রই নন্দিনীর হাত থেকে পুরনো ছবিটা প্রায় মাটিতে পড়েই যাচ্ছিল। চুরি? সে অস্ফুট স্বরে নিজের মনেই উচ্চারণ করল। অনন্তের চোখে এতক্ষণে জল চিকচিক করতে শুরু করেছিল, কিন্তু সে প্রাণপণে চেষ্টা করছিল সেই জল যেন কিছুতেই গাল বেয়ে না পড়ে। হ্যাঁ ম্যাডাম, আর কোনো রকম প্রমাণ না করেই, কারো কোনো কথা না শুনেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়া হয়েছিল। শ্রুতির চেহারায় সমবেদনা আর কষ্ট পরিষ্কার ফুটে উঠল। কিন্তু যদি উনি সত্যিই কোনো চুরি না করে থাকেন, তবে অনন্ত খুব হালকা একটা তিক্ত আর করুণ হাসি হাসল। গরিব মানুষদের কাছে নিজেদের সত্যিটা প্রমাণ করার কোনো উপায় থাকে না দিদিমণি, তাদের শুধু সয়ে যেতে হয়। ঘরে আবার সেই পরিচিত নিস্তব্ধতা ছেয়ে গেল। নন্দিনী এখন পুরোপুরি শান্ত। তার আগের সেই দাপট আর নেই। তার মুখে প্রথমবারের মতো এক গভীর অপরাধবোধের কালো ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। তাহলে এত বছর পর তুমি আবার এখানে কেন ফিরে এসেছ? সে খুব ধীর এবং দুর্বল স্বরে জিজ্ঞেস করল। অনন্ত কিছুক্ষণ চুপ থেকে মেঝের দিকে তাকিয়ে বলল, হয়তো সেই হারিয়ে যাওয়া সত্যিটাকে খুঁজতে এসেছি। শ্রুতি অবাক হয়ে আস্তে করে বলল, মানে কি বলতে চাইছ তুমি? অনন্ত সোজাসুজি শ্রুতির দিকে তাকিয়ে বলল, আমার মন সবসময় বলতো যে সেদিন নিশ্চয়ই কোথাও কোনো একটা বড় ভুল হয়েছিল, আর আমি সেই আসল সত্যিটা কি সেটাই জানতে চাইতাম। নন্দিনীর বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। তার জীবনে প্রথমবারের মতো মনে হল যে আজকের এই আংটি হারানোর বিষয়টা শুধু একটা সামান্য চুরির ঘটনা নয়, বরং এটা বহু বছর পুরনো এক অন্ধকার গল্পের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ঠিক সেই টান টান উত্তেজনার মুহূর্তেই হঠাৎ ঘরের বাইরের করিডর থেকে একটা আওয়াজ ভেসে এলো, বড় দিদিমণি, আপনার হারিয়ে যাওয়া আংটিটা পাওয়া গেছে। চমকে উঠে তিনজনেই একসাথে দরজার দিকে ঘুরে তাকাল। নন্দিনী প্রায় ছুটে গিয়ে দরজাটা খুলল। বাইরে বয়স্ক হরিদাদু হাসি মুখে দাঁড়িয়েছিলেন। তার হাতের তালুতে সেই মহামূল্যবান হীরার আংটিটা জলজল করছিল। এই নিন দিদিমণি, এটা ড্রয়িং রুমের বড় সোফাটার নিচে এক কোণে পড়ে গিয়েছিল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন। হরি দাদুর কথা শুনে নন্দিনীর মুখের পেশিগুলো যেন জমে গেল। সে অনেকটা যন্ত্রের মতো ধীরে ধীরে আংটিটা নিজের হাতে নিল, আর তার অপরাধী দৃষ্টি অজান্তেই আবার ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা অনন্তের ওপর গিয়ে স্থির হল। এখন তার চোখের সামনে শুধু সামান্য বেতনের একজন কাজের ছেলে দাঁড়িয়েছিল না,
বরং এমন এক জীবন্ত সত্যি দাঁড়িয়েছিল যা ১৫টা বছর ধরে মিথ্যার আবরণে চাপা পড়েছিল। আর ঠিক সেই মুহূর্তে তার মনের গভীরে একটাই ভয়ানক প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল। কি সেই আসল সত্যি? ১৫ বছর আগেও কি ঠিক একই রকম কোনো মারাত্মক ভুল হয়েছিল এই বাড়িতে? বন্ধুরা, এখন নন্দিনীর হাতে তার সেই সাধের হীরার আংটি ছিল ঠিকই, কিন্তু তার বিন্দুমাত্র মনোযোগ আর ওই দামি বস্তুর দিকে ছিল না। তার অনুতপ্ত নজর বারবার ফিরে যাচ্ছিল অনন্তের সেই শান্ত মুখাবয়বের দিকে। জীবনের প্রথমবারের মতো তার নিজের বলা কটু কথাগুলোই তার কাছে পাথরের মতো ভারী মনে হচ্ছিল। একটু আগেই সে যেভাবে বিন্দুমাত্র না ভেবে কোনো প্রমাণ ছাড়াই অনন্তের দিকে চুরির আঙুল তুলেছিল, সেই রূঢ় কথাগুলোই এখন তীরের মতো তার নিজের বুকের ভেতর বিঁধতে শুরু করেছিল। পুরো ঘরে বেশ কিছুক্ষণের জন্য সমাসানে নীরবতা বিরাজ করছিল। কেউ কোনো কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিল না। তারপর শ্রুতি আস্তে আস্তে পা ফেলে এগিয়ে গেল এবং অনন্তের ঠিক সামনে গিয়ে দাঁড়াল। তার গলার কণ্ঠস্বর এখন আর আগের মতো দুর্বল বা নিচু ছিল না, তাতে মেশানো ছিল এক অদ্ভুত আপন ভাব আর সম্মান। অনন্ত, আমাদের ক্ষমা করে দাও ভাই। আমরা কিছু না বুঝেই, কোনো কারণ ছাড়াই তোমাকে অনেক ভুল বুঝেছি। অনন্ত সাথে সাথে বিনীতভাবে মাথা নিচু করে নিল। না না দিদিমণি, আপনারা হলেন এই বাড়ির মালিক, আপনাদের সবকিছু জিজ্ঞেস করার বা সন্দেহ করার পূর্ণ অধিকার আছে। তার এই দাসসুলভ জবাব শুনে শ্রুতি আরও বেশি অস্বস্তি আর লজ্জায় পড়ে গেল। না অনন্ত, একদম না। কারো আত্মসম্মান নিয়ে মিথ্যে প্রশ্ন তোলার অধিকার ভগবানও কাউকে দেয়নি। সে ধীর অথচ অত্যন্ত স্পষ্ট ও জোরালো ভাষায় প্রতিবাদ করল। নন্দিনী এতক্ষণ একেবারে নিশ্চুপ হয়ে পাথর মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার ভেতরের অহংকারী সত্তাটার সাথে যেন এক ভয়ানক যুদ্ধ চলছিল। অবশেষে সে ধীরে ধীরে পা বাড়াল এবং অনন্তের ঠিক সামনে এসে মাথা নিচু করে দাঁড়াল। বেশ কিছুক্ষণ সে মুখ ফুটে কিছুই বলতে পারে না, সমাধিস্থ। তারপর অবশেষে অনেক কষ্টে তার গলা দিয়ে কয়েকটা শব্দ বেরোল। অনন্ত, আমি একটু আগে তোমাকে যা যা বলেছি তার প্রতিটা অক্ষর ভুল ছিল। আমাকে মাফ করে দিও। এটা নন্দিনীর মতো একজন অহংকারী মেয়ের পক্ষে এই কথাটা বলা মোটেও সহজ কোনো কাজ ছিল না। তার মুখে তখনও এক অদ্ভুত দ্বিধা আর সংকোচ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু জীবনে এই প্রথমবারের মতো সে নিজের আভিজাত্যের অহংকারকে পদদলিত করে সত্যের সামনে মাথা নত করেছিল। অনন্ত শান্ত চোখে তার দিকে তাকাল। সেই চোখে কোনো আক্রোশ বা প্রতিশোধের আগুন ছিল না, ছিল শুধুই এক সাগর ক্লান্তি। যেন জীবনে পদে পদে এমন লাঞ্ছনা সহ্য করতে করতে সে বড় ক্লান্ত হয়ে পড়েছে। কোনো ব্যাপার না ম্যাডাম, আমি এসব মনে রাখিনি, সে অত্যন্ত শান্ত আর নির্বিকার স্বরে জবাব দিল। কিন্তু এবার অনন্তের এই অতিরিক্ত শান্তি আর নীরবতা নন্দিনীকে স্বস্তি দেওয়ার বদলে আরও বেশি অস্থির করে তুলছিল। তার বারবার মনে হচ্ছিল যে অনন্তের এই নীরবতা অনেক না বলা কথা আর গভীর কোনো সত্যি লুকাচ্ছে। কিছুক্ষণ পর শ্রুতি খুব সাবধানে আস্তে করে জিজ্ঞেস করল, অনন্ত, তুমি একটু আগে বলছিলে না যে তোমার মায়ের উপরও ঠিক এভাবেই চুরির মিথ্যে অভিযোগ আনা হয়েছিল? তুমি কি আমাদের সেই ১৫ বছর আগের পুরো ঘটনাটা খুলে বলতে পারবে? ঘরের থমথমে বাতাস যেন আবার নতুন করে গম্ভীর হয়ে উঠল। অনন্ত বেশ কিছুক্ষণের জন্য একদম চুপ করে পাথরের মতো দাঁড়িয়ে রইল, যেন সে নিজের মনেই হিসাব কষে নিচ্ছিল যে পুরনো সেই ক্ষতবিক্ষত সত্যিটা আজ কতটা বলা উচিত হবে। তারপর সে একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে ধীরে ধীরে সেই অভিশপ্ত দিনের কথা বলতে শুরু করল। সেদিন আমার মা প্রতিদিনের মতোই এই বাড়ির বড় রান্নাঘরে কাজ করছিলেন। সন্ধ্যের দিকে হঠাৎ করেই পুরো বাড়িতে এক বিশাল হইচই আর শোরগোল পড়ে গেল। শুনলাম বাড়ির মালিকের কোনো একটা মহামূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার কথা উঠেছে। নন্দিনী আর শ্রুতি দুজনেই একদম নিঃশ্বাস বন্ধ করে তার প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনছিল। এরপর এই বাড়ির সমস্ত কাজের লোকদের হলের মাঝে এক লাইনে দাঁড় করানো হলো, ঠিক আজকের মতোই। আর কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস না করেই, সামান্যতম কোনো প্রমাণ না দেখিয়েই সরাসরি আমার গরিব মায়ের ওপর সেই চুরির অপবাদটা চাপিয়ে দেওয়া হলো। এই কথাগুলো বলার সময় অনন্তের গলাটা এবার সত্যি সত্যি ভারী হয়ে আসছিল। আমার মা সেদিন মালিকের পায়ে পড়ে অনেক কান্নাকাটি করেছিলেন, অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি কোনো চুরি করেননি। কিন্তু সেই পাষাণ বাড়িতে কেউ তার একটা কথাও বিশ্বাস করেনি। অনন্তের কথা শুনতে শুনতে শ্রুতির দুচোখ বেয়ে
অঝরে জল নামতে শুরু করেছিল। তারপর তারপর কোনো রকম বিচার ছাড়াই তাকে সেই রাতেই এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। তার মাসের পাওনা টাকাটুকুও দেওয়া হয়নি। আর সেদিন আমাদের মাথা গোজার কোনো জায়গাও ছিল না। পুরো ঘরে এক ভয়ানক নিস্তব্ধতা আর বিষাদ ছড়িয়ে পড়ল। নন্দিনীর মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা আর পাপবোধ লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগল। কিন্তু কিন্তু বাবা এমন একটা অন্যায় কাজ কিভাবে করতে পারেন? সে অস্ফুট স্বরে নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল। অনন্ত একবার স্থির দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকাল, কিন্তু মুখে কোনো উত্তর দিল না। কয়েক মুহূর্তের নীরবতার পর শ্রুতি ফুপিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, তারপর তোমাদের কি হলো অনন্ত? অনন্ত চোখ নামিয়ে মেঝের দিকে তাকাল। তারপর সেই রাত থেকে আমাদের পুরো জীবনটাই অন্ধকারের দিকে চলে গেল। সে এর বেশি আর একটা শব্দ উচ্চারণ করল না, কিন্তু তার চোখের গভীর শূন্যতা আর যন্ত্রণা সব না বলা কথা বুঝিয়ে দিচ্ছিল। নন্দিনী আর চুপ করে এই গুমোট পরিবেশ সহ্য করতে পারছিল না। অনন্ত, যদি তোমার বলাই প্রতিটি কথাই সত্যি হয়, তবে আমাদের যে কোনো মূল্যে জানতে হবে সেদিন আসলে কি হয়েছিল আর আসল দোষী কে ছিল। শ্রুতিও চোখ মুছে সাথে সাথে দিদির কথায় সায় দিল। হ্যাঁ দিদি, আমরা এই এত বড় একটা অন্যায়ের সত্যিটা না জেনে চুপচাপ বসে থাকতে পারি না। অনন্ত তাদের দুজনের এই আকুলতার দিকে তাকালো। এত বছরের পুরনো সেই সত্যি জানাটা আপনাদের জন্য মোটেই সহজ কোনো কাজ হবে না দিদিমণি। সে খুব আস্তে অথচ গম্ভীর স্বরে সতর্ক করে দিল। কেন সহজ হবে না? নন্দিনী ভ্রু কুঁচকে জেদের বসে জিজ্ঞেস করল। অনন্ত এক মুহূর্তের জন্য ঘরের বন্ধ দরজার দিকে তাকাল। তারপর আবার নন্দিনীর দিকে ঘুরে স্থির কণ্ঠে বলল, কারণ 15 বছর আগের সেই ঘটনাটা শুধুই কোনো ভুল বোঝাবুঝি ছিল না, ওটা ছিল এই বাড়িরই কোনো এক ক্ষমতাশালী মানুষের চরম অহংকারী এক সিদ্ধান্ত। এই ভয়ঙ্কর ইঙ্গিত শুনে দুই বোন যেন আকাশ থেকে পড়ল। মানে, তুমি কার কথা বলতে চাইছ? শ্রুতি আতঙ্কিত গলায় জিজ্ঞেস করল। অনন্ত ঠিক সেই প্রশ্নের উত্তরটা দিতে যাচ্ছিল, আর ঠিক তখনই ঘরের বাইরে থেকে চেনা ভারী পায়ের আওয়াজ ভেসে এলো। তিনজনেই চমকে উঠে একসাথে দরজার দিকে তাকাল। পরক্ষণেই ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন এই বিশাল প্রাসাদের দণ্ডমুণ্ডের কর্তা রুদ্রপ্রতাপ রায়। ঘরে ঢুকেই তার তীক্ষ্ণ দৃষ্টি সোজা গিয়ে পড়ল অনন্তের উপর, তারপর সেখান থেকে ঘুরে নিজের দুই মেয়ের ওপর। ঘরের এই থমথমে আর অস্বাভাবিক পরিবেশ দেখে তার কাছে বিষয়টা বড্ড অদ্ভুত আর সন্দেহজনক ঠেকল। কি চলছে এখানে তোমরা সবাই মিলে? তার গলার স্বর প্রতিদিনের মতোই অত্যন্ত শক্ত, গম্ভীর আর কর্তৃত্বপূর্ণ ছিল। নন্দিনী নিজেকে কোনো রকমে সামলে নিয়ে সাহস জুগিয়ে বলল, বাবা, আমাদের এখনই আপনার সাথে খুব জরুরি কিছু কথা বলার আছে। রুদ্রপ্রতাপ বরাবরের মতোই অবজ্ঞার সুরে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলেন, এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল যে এখনই কথা বলতে হবে? শ্রুতি এবার এক পা এগিয়ে এলো। হ্যাঁ বাবা, এখনই বলতে হবে, কারণ এটা আমাদের জীবনের সবচেয়ে জরুরি কথা। রুদ্রপ্রতাপ আবার অনন্তের দিকে একবার বিরক্তিকর চোখ বুলিয়ে নিয়ে বললেন, তা তোমাদের সেই জরুরি কথায় এই কাজের ছেলেটা এখানে দাঁড়িয়ে কি করছে? নন্দিনী সোজাসুজি বাবার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ সেও এই জরুরি কথার সাথেই ওতপ্রোতভাবে যুক্ত। ঘরে আবার সেই পরিচিত দম বন্ধ করা নিস্তব্ধতা ছেয়ে গেল। রুদ্রপ্রতাপ তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন, তারপর একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে আস্তে করে বললেন, ঠিক আছে, কি এমন কথা বলো শুনি। নন্দিনী একটা গভীর দীর্ঘশ্বাস নিল। বাবার মুখের ওপর কথা বলা তার জন্য কোনোদিনই সহজ ছিল না, কিন্তু আজ সে ন্যায়ের খাতিরে আর কিছুতেই থামতে বা পিছিয়ে যেতে চাইছিল না। বাবা, আজ থেকে ঠিক 15 বছর আগে কি এই বাড়িতে কোনো নিরীহ কাজের লোকের ওপর চুরির অপবাদ দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? মেয়ের মুখে এই অভাবনীয় প্রশ্ন শুনতেই রুদ্রপ্রতাপ রায়ের মুখের স্বাভাবিক রং যেন নিমেষে উড়ে গেল। তার কঠিন চোখে এক মুহূর্তের জন্য চরম বিস্ময় আর অজানা ভয় ফুটে উঠল। তবে পরক্ষণেই তিনি বহু বছরের অভ্যাসবশত নিজেকে সামলে নিলেন। এত বছর আগের সেসব আজেবাজে পুরনো কথারাজ হঠাৎ কি মানে দাঁড়ায়? তিনি বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু আজ শ্রুতিও আর পিছু হটার পাত্রী ছিল না। অনেক বড় মানে আছে বাবা, কারণ 15 বছর আগে যে নিরীহ নারীর উপর আপনারা অপবাদ দিয়ে পথে বসিয়েছিলেন, সে এই অনন্তের মা ছিল।
এই কথাটা শোনা মাত্রই ঘরের ভেতরের সময় যেন চিরকালের জন্য থমকে গেল। রুদ্রপ্রতাপের দৃষ্টি ধীরে ধীরে ঘুরে গিয়ে অনন্তের শান্ত মুখের ওপর পড়ল। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব চোখাচোখি হল, আর ঠিক সেই কয়েক মুহূর্তের মধ্যেই যেন ১৫ বছর ধরে সমাধিস্থ পড়ে রাখা কোনো এক ভয়ঙ্কর স্মৃতি হঠাৎ জ্যান্ত হয়ে তার সামনে এসে দাঁড়াল। রুদ্রপ্রতাপের মনের গভীরে সযত্নে চাপা দিয়ে রাখা একটা তিক্ত সত্যি ধীরে ধীরে ফড়া তুলতে শুরু করল। কিন্তু ততক্ষণে ঘরের বাতাস অনুশোচনা আর অস্বস্তিতে মারাত্মক ভারী হয়ে উঠেছিল। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি রুদ্রপ্রতাপ রায় কিছুক্ষণের জন্য একদম নিশ্চুপ হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তার চোখে মুখে সেই চিরচেনা দম্ভ আর আত্মবিশ্বাস আজ যেন কোথাও হারিয়ে গিয়েছিল। তার দৃষ্টি কেবল অনন্তের মুখের উপর স্থির হয়ে আটকে ছিল, যেন তিনি এই তরুণের চেহারার মাঝে তার অতীতের কোনো পাপকে চেনার আপ্রাণ চেষ্টা করছিলেন। তুমি তুমি কার ছিলে? তার সেই গম্ভীর আর দাপুটে গলা আজ যেন অনেক নিচু আর দুর্বল হয়ে গেল। অনন্ত একটুও ভয় না পেয়ে সোজাসুজি জবাব দিল, আমি কল্যাণীর ছেলে, যে ১৫ বছর আগে আপনাদের এই বাড়িতে গতর খেটে কাজ করত। কল্যাণী নামটা শুনতেই রুদ্রপ্রতাপের মুখের শেষ রক্তবিন্দুও যেন উধাও হয়ে গেল। তার পা দুটো যেন নিজের অজান্তেই পিছনের দিকে কয়েক পা পিছিয়ে গেল। পুরো ঘরে এক অভিশপ্ত নীরবতা ছড়িয়ে পড়ল। নন্দিনী ও শ্রুতি দুজনেই তাদের ক্ষমতাশালী বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। জীবনে এই প্রথমবারের মতো তারা তাদের অহংকারী বাবাকে এতটা অসহায় আর অস্বস্তিকর অবস্থায় দেখছিল। এটা কিভাবে সম্ভব হতে পারে? রুদ্রপ্রতাপ নিজের মনেই অস্ফুট স্বরে বিড়বিড় করে উঠলেন। অনন্ত অত্যন্ত শান্ত অথচ দৃঢ়স্বরে বলল, সত্যিটা সময় পেরোলেও কখনো বদলায় না বড়বাবু, তা শুধু মিথ্যার আড়ালে লুকিয়ে থাকে মাত্র। রুদ্রপ্রতাপ লজ্জায় আর অনুশোচনায় চোখ নামিয়ে নিলেন। তার ভেতরের এত বছরের জমানো অহংকারের পাহাড়টা যেন তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছিল। শ্রুতি আস্তে করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করল, বাবা, তুমিই বলো, সত্যি কি হয়েছিল এই বাড়িতে? রুদ্রপ্রতাপ জবাব দেওয়ার আগে একটা লম্বা এবং ভারী শ্বাস নিলেন, যেন তিনি এক চরম পরাজয় স্বীকার করার জন্য মানসিকভাবে প্রস্তুত করছিলেন। সেদিন তিনি আমতা আমতা করে বলা শুরু করলেন, কিন্তু তার গলায় স্পষ্ট কাঁপুনি ছিল। সেদিন আমার একটা খুব দামি সোনার হার হারিয়ে গিয়েছিল। এইটুকু বলেই তিনি যেন আর কথা খুঁজে না পেয়ে থেমে গেলেন। নন্দিনী এবার ক্ষোভে ফেটে পড়ে এগিয়ে এসে বলল, আর আপনি নিজের ক্ষমতা খাটিয়ে কোনো প্রমাণ ছাড়াই এক নিরীহ গরিব নারীর উপর সেই চুরির অপবাদ চাপিয়ে দিলেন। রুদ্রপ্রতাপ চরম লজ্জায় মাথা নিচু করে ফেললেন। ঘরে নিস্তব্ধতা এবার আরও ভয়ানক আর গভীর হল। বেশ কিছুক্ষণ পর তিনি অত্যন্ত ধীর ও অপরাধী স্বরে বললেন, হ্যাঁ, আমি সেদিন খুব বড় একটা ভুল করেছিলাম। তার মুখ থেকে বের হওয়া এই ভুল শব্দটা যেন পুরো রায়বাহাদুর ম্যানশনের প্রতিটি কোনায় কোনায় ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগল। অনন্তের চোখে এতক্ষণে আবার সেই হালকা জল এসে জমেছিল, কিন্তু সে এখনও একদম শান্ত এবং অবিচল হয়েই দাঁড়িয়েছিল। আমি তখন শুধু আমার রাগের মাথায় আর সামান্য সন্দেহের বশে ওই হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ওই নিরীহ নারীটার পুরো জীবনটাই এক নিমেষে ধ্বংস করে দিয়েছিলাম। কথাগুলো বলতে গিয়ে রুদ্রপ্রতাপের গলা ভেঙে আসছিল। শ্রুতির জমানো কান্না এবার আর কোনো বাধাই মানছিল না। বাবা, তুমি এতটা পাষাণ কিভাবে হতে পারলে? তুমি এসব কিভাবে করতে পারলে? রুদ্রপ্রতাপ জীবনের প্রথমবারের মতো নিজের মেয়েদের সামনে অপরাধীর মতো চোখ বন্ধ করে ফেললেন। আমি আমার এই অগাধ টাকা আর ক্ষমতার অহংকারে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলাম, মা। আমার তখন মনে হতো আমি যা বলবো সেটাই শেষ কথা, আর সেটাই সত্যি হবে। বাবার এই কথাগুলো শুনে নন্দিনীর বুকটা জোরে জোরে কাঁপতে লাগল। ঠিক এই একই দম্ভের কথাগুলো তার নিজেরই মনে পড়ছিল, যা সে মাত্র কয়েক ঘন্টা আগে অনন্তকে বলেছিল। গরিব লোক, চুরি করা ছাড়া আর কী বা করতে পারে? তার নিজের বলা এই কথাটাই এখন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল আর ভেঙে দিচ্ছিল। অনন্ত আস্তে করে পুরনো স্মৃতির পাতা ঘেঁটে বলতে লাগল, সেদিন রাতে আমার মা আপনাদের পায়ে ধরে খুব কেঁদেছিলেন। তিনি বারবার করে অনেক বুঝিয়েছিলেন যে তিনি আপনাদের ওই হার নেননি, কিন্তু আপনাদের এই বাড়িতে কেউ তার একটা কথাও বিশ্বাস করেনি, কেউ শোনেনি। তার কণ্ঠে গভীর এক যন্ত্রণা আর কষ্ট ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো ক্ষোভ বা রাগ ছিল না। তারপরে এই অপমানের জ্বালায় তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং কয়েক বছর বিছানায় ভুগে ভুগে শেষ পর্যন্ত কথাগুলো শেষ না করেই সে থেমে গেল।
ঘরের সবাই খুব সহজেই বুঝে গেল যে এরপর আসলে ঠিক কি হয়েছিল। শ্রুতি ডুকরে কাঁদতে কাঁদতে অনন্তের সামনে হাত জোড় করে বলল, আমাদের ক্ষমা করে দাও অনন্ত, আমরা সবাই খুব অপরাধী, আমরা সবাই ভুল ছিলাম। অনন্ত আস্তে করে মাথা নেড়ে বলল, এভাবে বলবেন না দিদিমণি, ভুল তো রক্তমাংসের মানুষেরই হয়। এবার রুদ্রপ্রতাপ স্বয়ং ধীরে ধীরে এগিয়ে এসে অনন্তের ঠিক সামনে এসে দাঁড়ালেন। জীবনের প্রথমবারের মতো তার চোখে মুখে কোনো দম্ভ বা অহংকার ছিল না, ছিল শুধুই এক বুক খাঁটি অনুশোচনা। আমি আমি জানি না কিভাবে মুখ দেখাব। আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও পাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তার গলা অনুতাপে থরথর করে কাঁপছিল। অনন্ত কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। সে স্থির দৃষ্টিতে রুদ্রপ্রতাপের দিকে তাকিয়ে রইল। যেই ক্ষমতাশালী মানুষটা একটা কথায় তার আর তার মায়ের পুরো জীবনটা এক লমহায় ধ্বংস করে দিয়েছিল, আজ ঠিক সেই মানুষটাই তার মতো সামান্য একজন কাজের ছেলের সামনে মাথা নত করে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরের সবাই যেন দম আটকে এই অভাবনীয় দৃশ্য দেখছিল। তারপর অনন্ত খুব আস্তে করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ক্ষমা তো মন থেকে চাইতে হয় বড়বাবু, শুধু মুখের কথাই তো আর চিঁড়ে ভাজে না। রুদ্রপ্রতাপ সাথে সাথে ব্যাকুল হয়ে বলে উঠলেন, আমি আমার সেই পুরনো ভুল যে কোনো মূল্যে শোধরাতে চাই। যতটা আমার পক্ষে সম্ভব আমি সব করতে রাজি। নন্দিনীও বাবার পাশে এসে দাঁড়িয়ে বলল, আমরাও অনন্ত, আমরা সবাই নিজেদের বদলাতে চাই, এই অহংকার থেকে বেরিয়ে আসতে চাই। শ্রুতি এগিয়ে গিয়ে অনন্তের হাত দুটো শক্ত করে ধরে ফেলল। আমরা কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন কারো সাথে এই বাড়িতে এমন অন্যায় হতে দেব না। অনন্ত শ্রুতির দিকে তাকাল। এতক্ষণ পর তার মলিন মুখে প্রথমবারের মতো একটা অত্যন্ত হালকা আর স্বস্তির হাসি ফুটে উঠল। যদি আপনারা সত্যি সত্যি নিজেদের বদলাতে চান, তবে আর কোনোদিন কোনো গরিব মানুষকে ছোট নজরে দেখবেন না। সে খুব আস্তে এবং বিনয়ের সাথে কথাটা বলল। এরপর ঘরের ভেতর এক অন্যরকম প্রশান্তি আর পবিত্র শান্তি ছড়িয়ে পড়ল। রুদ্রপ্রতাপ রায় ঠিক সেই মুহূর্তেই এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আজ থেকে এই রায়বাহাদুর ম্যানশনে কেউ আর চাকর হয়ে থাকবে না, সবাই এই বাড়ির সম্মানীয় কর্মচারী হিসেবে থাকবে এবং সবাই সমানভাবে সম্মান পাবে। তার কণ্ঠে এবার কোনো দম্ভ নয়, বরং এক ভিন্ন ধরনের সত্য আর মানবিকতার সুর বাজছিল। নন্দিনী ও শ্রুতি অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। তাদের দুজনেরই আজ প্রথমবারের মতো মনে হল যেন এই বিশাল ইট পাথরের প্রাসাদটা আজ সত্যি সত্যিই একটা ভালোবাসার ঘর হয়ে উঠেছে। আরও কিছুক্ষণ পর অনন্ত তার ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে যাওয়ার জন্য ঘুরল। স্মৃতির সাথে সাথে অস্থির হয়ে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ অনন্ত? অনন্ত একটু হেসে শান্ত গলায় বলল, যেখান থেকে এসেছিলাম দিদিমণি, সেখানেই ফিরে যাচ্ছি। নন্দিনী প্রায় ছুটে এসে পথ আটকে বলল, না অনন্ত, তুমি চাইলে আজ থেকে পাকাপাকিভাবে এখানেই আমাদের সাথে থাকতে পারো। অনন্ত কয়েক মুহূর্তের জন্য দরজার কাছে থমকে দাঁড়াল। সে একবার চোখ ঘুরিয়ে পুরো বিশাল প্রাসাদের জাঁকজমকের দিকে তাকাল। এই সেই একই জায়গা যেখানে ১৫ বছর আগে একদিন তার গরিব মাকে চরম অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর আজ সেই একই জায়গার মানুষগুলো নিজেদের ভুল বুঝতে পেরে বদলানোর আপ্রাণ চেষ্টা করছে। তারপর সে একটু হেসে আস্তে করে জবাব দিল, আমি যদি এই বাড়িতে থাকিও, তবে আর কোনোদিন চাকর হয়ে নয়, একজন সম্মানীয় মানুষ হিসেবেই থাকব। রুদ্রপ্রতাপ রায় সাথে সাথে সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, আজ থেকে তুমি শুধু কর্মচারী নও, তুমি এই বাড়িরই একজন গুরুত্বপূর্ণ অংশ। অনন্তের চোখে এক অদ্ভুত তৃপ্তি আর হালকা চমক দেখা গেল। রায়বাহাদুর ম্যানশনের উঁচু দেয়ালগুলো আজ বাইরের দিক থেকে ঠিক আগের মতোই বিশাল আর অটুট ছিল, কিন্তু তার ভেতরের গুমোট পরিবেশটা আজ চিরকালের জন্য বদলে গিয়েছিল। যেখানে আগে কেবলই কাঁচা টাকা আর অহংকারের রাজত্ব ছিল, এখন সেখানে প্রথমবারের মতো মানবিকতাও তার যোগ্য আসন ফিরে পেয়েছিল। আর সেই ঐতিহাসিক দিনের পর থেকে ওই বিশাল রায়বাহাদুর ম্যানশনে আর কখনো কোনো সাধারণ মানুষের আত্মসম্মান নিয়ে মিথ্যা প্রশ্ন তোলা হয়নি। কারণ সেই বাড়ির প্রতিটি সদস্যই খুব ভালোভাবে শিখে গিয়েছিল যে মানুষের জীবনের আসল সম্পদ টাকা নয়, বরং তার মানবিকতা। বন্ধুরা, এই হৃদয়স্পর্শী গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে এটাই শিক্ষা দেয় যে একজন মানুষের আসল পরিচয় তার ব্যাংক ব্যালেন্স, টাকা বা সমাজের উঁচুতলার মর্যাদা দিয়ে কখনোই নির্ধারিত হয় না।
বরং তার ব্যবহার, চরিত্র ও মানবিকতা দিয়েই তার আসল পরিচয় ফুটে ওঠে। আসল সত্যিটা না জেনে শুধুমাত্র সন্দেহের বশে কারোর উপর মিথ্যা অভিযোগ তোলা সেই মানুষটার পুরো জীবনটাকে থচনচ করে দিতে পারে। কিন্তু সঠিক সময়ে নিজের ভুল বুঝতে পেরে নেওয়া একটি সৎ সিদ্ধান্ত এবং সত্যিকারের অনুশোচনা অতীতকে ফেরাতে না পারলেও অনেক ভাঙা জিনিসকে নতুন করে জোড়া লাগাতে পারে। কিন্তু এবার আপনারা ভেবে বলুন তো, যদি আপনারা নন্দিনীর মতো জায়গায় থাকতেন, তবে কি আপনারাও কোনো প্রমাণ ছাড়া অনন্তকে চোর বলে সন্দেহ করতেন? আর যদি আপনাদের অবস্থা অনন্তের মতো হতো, তবে কি জীবনের এত বড় একটা অন্যায়ের শিকার হওয়ার পরও অপরাধীদের এত সহজে ক্ষমা করে দিতে পারতেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের শিক্ষামূলক এবং হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প নিয়মিত পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোন শহর বা গ্রাম থেকে এই গল্পটি পড়ছেন। দেখা হবে আগামীতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব সুস্থ থাকুন, খুশি থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।